কলকাতার এক হাই প্রোফাইল পরিবারে দীর্ঘদিন ধরে বসবাস করছিল এক কর্ণপিশাচিনী। কর্ণপিশাচিনী যে আরও কী কী ক্ষতি করতে পারে তা আমরা আজকের এপিসোডে জানব, এবং জানতে হলে শুনতে হবে আজকের সম্পূর্ণ এপিসোড। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সুদীপ রয়েছি তোমাদের সাথে, আর তোমরা শুনছো প্রেত স্টুডিও। আজ আমাদের 179তম এপিসোড, আর আজকের এপিসোডে থাকছে কর্ণপিশাচিনীর একটি ঘটনা। কর্ণপিশাচিনী নিয়ে এর আগেও আমরা একটি ঘটনা শুনিয়েছি। যারা শোনেননি আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, অথবা আই বাটনে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে শুনে নিতে পারেন। অথবা এই ঘটনা শেষ হলে এন্ড স্ক্রিনেও আপনারা ঘটনা পেয়ে যাবেন। তো আজকের এই ঘটনা কিন্তু ভীষণ ভয়ের হতে চলেছে। ঘটনাটি পাঠিয়েছেন পাপিয়া সাহা। তো এখনই সবাই এপিসোডটিকে লাইক করে দিন, আর ইচ্ছা মতো একটি কমেন্ট করে ফেলুন। তো চলুন শুরু করছি আজকের ঘটনা। হাই দাদা, কেমন আছো? আমি পাপিয়া। আমি তোমার অনেক দিনের শ্রোতা। আমি কলকাতায় থাকি। আমি তোমায় একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। আমার বাবা ড্রাইভারি করেন। ঘটনাটি কলকাতারই একটি পরিবারের ঘটনা। আমার বাবা তাদের বাড়িতে গাড়ি চালাতেন। আমি যে পরিবারের কথা বলছি তারা অনেকটাই রিচ ফ্যামিলি। তাদের বড় বড় ব্যবসা আছে কলকাতায়, এবং অন্যান্য স্টেটেও তাদের ব্যবসা চলে, এবং তাদের পলিটিক্যাল একটা কেরিয়ার রয়েছে। অনেকটাই সম্ভ্রান্ত পরিবারের ঘটনা, তাই তাদের নাম আমি উল্লেখ করছি না। তাদের ফ্যামিলিতে ফ্যামিলি ডক্টর এবং অ্যাস্ট্রোলজার ছিল। ওই পরিবারের যে বড় ছেলে ছিল সে প্রায় 5 বছর হয়েছে বিয়ে করেছে, কিন্তু তাদের কোনো সন্তান হয় না। তাদের পরিবারে যে ডক্টর রয়েছেন উনি কিন্তু অনেক বড় হসপিটালের ডক্টর। তার কাছ থেকেও অনেক পরামর্শ নেওয়ার পরেও তার কোনো বেবি হয় না। অনেক টেস্ট করানো হয়, সব কিছু ঠিক আছে, কিন্তু তাতেও তাদের সন্তান লাভ হচ্ছে না কিছুতেই। তখন তিনি তাদের অ্যাস্ট্রোলজারের কাছে আলোচনা করেন। তখন অ্যাস্ট্রোলজার বলেন যে আপনার সন্তান যোগ তো চলছে, তাহলে সন্তান হচ্ছে না কেন? নাকি কেউ হতে দিচ্ছে না? তখন উনি জিজ্ঞাসা করেন যে আপনারা কতদিন ধরে ট্রাই করছেন সন্তান নেওয়ার? তখন উনি বলেন যে এই 1-1.5 বছর হচ্ছে। তখন অ্যাস্ট্রোলজার বলেন যে এই 1 বছরে আপনাদের কি নিজেদের মধ্যে কোনো পরিবর্তন মনে হচ্ছে, অস্বাভাবিক কিছু? উনি ভেবেচিন্তে বলেন যে না, তো কোনো পরিবর্তন তো খেয়াল আসছে না। তবে আমার স্ত্রী এখন বেশি যেন শরীর খারাপে ভোগেন। তারপর অ্যাস্ট্রোলজার ওখানে বসেই একজনকে ফোন করেন। উনি কিছু নিয়ম বলে দেন, এবং তাদের মধ্যে কথা হওয়ার পর একটি লেবুতে মন্ত্র পড়ে তাদের বেডরুম থেকে ঘুরিয়ে আনতে বলেন। তারপর লেবুটিকে কাটা হয়, এবং দেখা যায় লেবু থেকে লাল রক্তের মতো রং বেরোচ্ছে। তখন ওই অ্যাস্ট্রোলজার বলেন যে স্যার, আপনার বাড়িতে কেউ ক্ষতি করে রেখেছে। আপনি আমার এক বন্ধুর কাছে যান, উনি একজন প্যারানর্মাল এক্সপার্ট, তার সাথে কথা বলুন। সেই ব্যক্তিকে ফোন করার পর সে তাদের বাড়িতে আসে, কিছু টোটকা দেন। তারপর 3 মাস পর তার স্ত্রী বেবি কনসেপ্ট করে, কিন্তু কিছু মাস পরই তার স্ত্রীর মিসক্যারেজ হয়। আবারও সেই প্যারানর্মাল এক্সপার্টকে বাড়িতে আনা হয়। উনি সব কিছু করে গুছিয়ে দিয়ে চলে যান। এরপর তার সাথে যা ঘটে এটা শুনলে
তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো ওনার নাম আমরা ধরে নিচ্ছি সুভাষ। উনি ওই বাড়ি বন্ধ করে দেন এবং বলেন যে আর কোনো সমস্যা হবে না। তারপর উনি নিজের বাড়ি চলে আসেন। উনি বিয়ে থাওয়া করেননি, উনি একাই থাকেন। বাড়ি গিয়ে উনি সোফায় বসে আছেন এবং চোখ বন্ধ করে কিছু ভাবছেন। উনি হঠাৎই অনুভব করলেন যে তার হট করেই কেমন যেন শীত লাগছে। তা উনি একজন এক্সপার্ট হওয়ায় বুঝতে সময় লাগে না তার যে তার ঘরে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে। ছোটোখাটো কোনো প্রেতাত্মার এত সাহস হবে না যে তার ঘরে প্রবেশ করে, কারণ সে সেই ব্যবস্থা আগে থেকেই করে রেখেছে। যখনই ওনার অনুভব হয়েছে যে এমন কিছু ঘরে প্রবেশ করেছে, উনি সাথে সাথে চোখ খোলেন এবং একদম সামনে তার থেকে এই এক হাত মতো দূরেই একটি বীভৎস মহিলা মূর্তি দেখতে পান। তার চুল দুই দিকে উঠছে। মুখের বর্ণনা দেওয়া এত সহজ নয়। তার চোখ একদম লাল রক্তবর্ণ। সে ওই তান্ত্রিক বা প্যারানর্মাল এক্সপার্টের দেহে ঢোকার চেষ্টা করছে এবং চোখ না খুললে সে তার দেহে প্রবেশ করত। এবং সে প্রথমবার এমন কোনো প্রেতাত্মার সম্মুখীন হয়েছে। সাথে সাথেই সে তার গুরুকে ব্যাপারটা জানায়। উনি সব শুনে বলেন যে এটা কর্ণপিশাচিনী এবং শি ইজ মোস্ট পাওয়ারফুল নেগেটিভ এনার্জি। এবং তার গুরু বলেন যে তাকে সাবধানে থাকতে হবে। তার গুরু তাকে বলেন যে তাকে এর সাথে একাই লড়তে হবে এবং শিখতে হবে যে কি করে লড়তে হয়, এবং তাকে সাবধানে থাকতে বলেন। তারপর সে মন্ত্র জপ করতে শুরু করে এবং ঘরটার চারিদিকে গঙ্গাজল ছিটিয়ে দেয় এবং নিজের উপর গঙ্গাজল ছিটিয়ে তারপরই শুতে যায়। যখনই তিনি চোখ বন্ধ করেন, তার মনে হয় তার ঘরে কেউ রয়েছে। উনি ভাবেন যে আমার শক্তি মন্ত্র এসব কি কোনো কাজ করছে না নাকি? এত কিছু করলাম তাও কি করে আমার ঘরে আসছে ও? এই ঘটনা কিন্তু একদিনের নয়। তিনি তার গুরুর কাছে সাহায্যও চাইতে পারছেন না। মাসের পর মাস তার ঘুম উড়ে গেছে। দিনের বেলা যখন উনি গাড়ি চালাতেন অথবা রাতে যখন কোথা থেকে ফিরতেন, তখন তার মনে হতো যে গাড়ি অনেক স্পিডে চালাই, কিচ্ছু হবে না, আজ না হয় একটু 100 স্পিডে গাড়ি চালাই। অথবা মনে হতো পাশের গাড়িটার সাথে একটু ধাক্কা দিয়ে দিই, দেখি না দিয়ে কি হয়, কিচ্ছু হবে না। কিন্তু উনি জানতেন যে এটা সে নিজে থেকে করছে না, তাকে করাবার চেষ্টা করছে। উনি তখনই মন্ত্রপাঠ করতেন, আবার সব কিছু ঠিক হয়ে যেত। একদিন উনি ঘরে শুয়ে আছেন। রাত তখন 2টো কি 3টে বাজে। এই ঘটনাগুলোর পর থেকে উনি প্রতিদিনই দেহ বন্ধ করে তারপরে ঘুমোতে যেতেন এবং ঘরের চারিদিকে উনি মন্ত্রপুত গঙ্গাজল ছিটিয়ে তারপরে রাতে শুতে যেতেন, যাতে সেই পিশাচিনী শোয়ার ঘরে প্রবেশ না করতে পারে। তো রাতে উনি ঘুমোচ্ছেন, হঠাৎ মনে হয় যে কেমন যেন একটা অস্থির ফিল হচ্ছে ওনার মতো। উনি চোখ খোলেন এবং চোখ খুলতেই দেখেন ওনার ফ্যানটা বন্ধ হয়ে গেছে এবং ফ্যান দুটোর উপরে পা জড়িয়ে উল্টো হয়ে ঝুলছে একটি মহিলা। ঘরের ড্রিম লাইটটা জ্বলছে আর লিভছে বারবার। সেই আলোতে সেই মহিলা মূর্তির মুখ স্পষ্ট দেখতে পেলেন। উনি ওই ভয়ানক মুখ দেখে যে ভয় পাননি এটা বলা ভুল, উনি চমকে উঠেছিলেন। উনি দেখেন সেই কর্ণপিশাচিনী তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি প্রথমে মন্ত্র পড়ার চেষ্টা করেন। উনি খেয়াল করলেন যে উনি মন্ত্র ঠিকঠাক পড়তে পারছেন না, সব যেন গুলিয়ে যাচ্ছে, সব উল্টো পাল্টা বলছেন উনি। কারণ
এ তো কোনো সাধারণ প্রেত নয়, এ কর্ণপিশাচিনী, কালো জাদুর জগতের এক মহা শক্তিশালী দেবী। একে নষ্ট করা বা মারা সম্ভব নয়, তবে এর হাত থেকে বাঁচা সম্ভব। তখন মন্ত্রে কাজ হচ্ছে না দেখে উনি ওনার খাটের পাশে রাখা টেবিল থেকে মন্ত্রপুত সেই গঙ্গা জলের বোতলটায় হাত দেন, এবং ওটা হাতে নিতেই সেই পিশাচিনী অদৃশ্য হয়ে যায়। সেদিন তো গেল। এরপর 2-3 দিন উনি কোনো অ্যাপার্টমেন্ট নেননি, শুধু বাড়িতে বসে ভেবেছেন যে কিভাবে এর হাত থেকে নিস্তার পাওয়া যায়। অবশেষে গুরুদেবকে আবার ফোন করেন এবং সব কিছু বলেন। তারপর গুরুদেব বলেন যে তুমি একটু নিজের খেয়াল রাখো এবং একটু দেখো যে তোমার ঘরে ও কিভাবে প্রবেশ করছে। তুমি তো মন্ত্রপুত জল ছিটিয়ে তারপরেই ঘুমোচ্ছ, ওর দিকে ভালো করে খেয়াল করো তো। ও তোমাকে মারতে পারবে না, তোমার সামনে আসবে, ভয় দেখাবে, হয়তো সুইসাইড করার প্রবণতা জাগাবে। তারপর গুরুদেবের কথা মতো উনি কাজ করেন। পরদিন রাতে উনি চেয়ারে বসে আছেন এবং কাজ করছেন। হঠাৎ লাইটটা ব্লিঙ্ক করে ওঠে। তারপরই দেওয়ালের কোণায় উনি দেখেন সেই বীভৎস মহিলা টিকটিকির মতো লেগে রয়েছে এবং 4 হাত পা দিয়ে দেওয়াল দিয়ে বুক ঘষে ঘষে তার দিকে এগিয়ে আসছে। ওইভাবে চলতে চলতেই একদম পাখার কাছে আসে এবং পাখার কাছে এসেই আবারও 2 পা বাঁধিয়ে নিচের দিকে ঝুলে পড়ে এবং তার চোখ যেন ভাটার আগুনের মতো জ্বলছে, মুখে একটি বিশ্রী হাসি। আবার উনি গঙ্গা জল হাতে নিতেই সে অদৃশ্য হয়ে যায়। পরদিন শোয়ার আগে যখন উনি গঙ্গা জল সব দিকে ছড়াচ্ছেন, উনি ঘরের দেওয়ালে এবং পাখাতে যখনই জলটা ছিটিয়েছেন তখনই খড়খড় করে পাখাটা নড়ে ওঠে এবং উনি বুঝে যান যে ওখানেই ওর বাস, ও ওখানেই থাকে। তারপর থেকে কিন্তু আর সেই ঘরেও প্রবেশ করতে পারেনি। তারপর ওই বাড়ির যে মূল সমস্যাটা ছিল এবং তাকে ওই বাড়িতে কে পাঠিয়েছে সব কিছু জানা যায়। তাদেরই একটি রিলেটিভ তাকে ওই বাড়িতে পাঠিয়েছিল একটি তান্ত্রিকের মাধ্যমে, যাতে তাদের বংশ আর কখনো না বাড়ে, বংশে কোনো সন্তান যাতে না হয়। ওই বাড়ির সমস্যা তো মিটে যায় এবং তার বাড়ির সমস্যাও মিটে যায় তার গুরুর সাহায্যে। প্রায় 2 বছর লেগেছিল এই সমস্যা মিটতে এবং 2 বছর তাদের বাড়িতে কোনো সন্তান হয়নি এবং 2 বছর পর তাদের বাড়িতে একটি সন্তান হয়। দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর তোমরাও যদি চাও ঘটনা পাঠাতে, তো ঘটনা পাঠিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমেল করতে পারো। এই মুহূর্তে তোমাদের মোবাইল স্ক্রিনে সমস্ত রকম ডিটেলস দেখতে পারছো এবং ডেসক্রিপশানেও কিন্তু আমি ডিটেলস দিয়ে রেখেছি। আর যারা কর্ণপিশাচিনীর আগের এপিসোডটা শোনোনি তারা আই বাটন থেকে অথবা এন্ড স্ক্রিন থেকেও ক্লিক করে শুনে নিতে পারো। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।